বলছেন সেই প্রসঙ্গক্রমে বলতে হয়, সেই 111-এর সময় আমারও সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকের লয়ার হিসেবে থাকার। একটা দিন কাঠগড়ায় বসে শেখ হাসিনাকে তার আত্মীয় স্বজনরা, কিছু মহিলা আত্মীয় স্বজনরা এসে কান্নাকাটি করে বলছিলেন যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, গ্রেনেড হামলা হলো, তোমার উপর অনেকবার অ্যাটাক, তোমার বাবাকে মেরে ফেলছে, তোমার এই শব্দে দরকার নাই, তুমি সারেন্ডার করে স্বাভাবিক জীবন যাপন করো। আমি নিজে উইটনেস, কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, মরতে হলে আমি এখানে মরবো। এই দৃঢ়তা ধারণ করার যোগ্যতা অনেকের থাকে না। আর খোকন ভাই একটা কথা বলছেন যে কন্টেস্টিং অবস্থার প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো কথা বলছেন যে শেখ হাসিনা কিভাবে ফেস করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা অনেক ব্যক্তিগত মামলা কিন্তু তদন্তেই প্রমাণিত হয়েছে জোর করে তাদেরকে মামলা করানো হয়েছিল। আর যে মামলাগুলি প্রসিডিং স্টার্ট হয়েছিল সেই মামলাগুলি সুপ্রিম কোর্টে তিনি কোয়াশিং অ্যাপ্লিকেশন আকারে, কোনটা রিভিশনাল অ্যাপ্লিকেশন আকারে ফেস করেছেন, আদালতের রায়ের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। তিনি যে কোনো মামলায় কোর্টে যাননি অথচ মামলা থেকে খালাস হয়েছেন, এরকম ট্রায়াল প্রসেসে এইরকম রেকর্ড একটা মামলার উদাহরণ দেখাতে পারবেন না। বরং বলা যেতে পারে যে বেগম খালেদা জিয়ার যতগুলি মামলা, একটি মামলার উদাহরণ থেকে খোকন ভাই অস্বীকার করতে পারবেন না 32টি বার অ্যাডজর্নমেন্ট নিয়েছেন, 32টা তারিখ। সেই জন্য ট্রায়াল ফেস করলে হয়তো যে প্রেক্ষাপটের আশঙ্কা করছেন এটা নাও হতে পারে। সেটা অবশ্য নানা কারণে হতে পারে, সেটা নানা রকম ব্যাখ্যা দিয়েছেন বেশ মাহমুদুল খোকন। আপনাদের সাজেশন করছি বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী আজ বলেছেন বিএনপির ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত কতটুকু সফল, ভেতরে বাইরে ষড়যন্ত্র। আমি প্রথমেই উত্তর দিতে চাই, তারেক রহমান কম্প্রোমাইজের ভিত্তিতে বিদেশে গিয়েছেন কিনা এরকম বলা যাবে কিনা সঠিক নয়, কিন্তু কয়েকটা পত্রিকার জন্য আন্ডারটেকেন ছাপা হয়েছিল। শেষ করে আমি জনাব তারেক রহমান আইনজীবী ছিলাম, ব্যারিস্টার রফিকুল হক সাহেব তারেক রহমান আইনজীবী সেই সময়, উনি এখন জীবিত আছেন। রফিকুল হক সাহেব তারেক রহমানের প্রত্যেকটা মামলায় জামিন নিয়েছে। এই মামলা লাস্ট একটা মামলাতে হাইকোর্ট ডিভিশন জামিন দেয়, সার্টিফিকেট দিয়েছিল। সার্টিফিকেট দেওয়ার পর আমরা আপিল ডিভিশনে গেছি। আপিল ডিভিশনে ফুল কোর্ট তারেক রহমানকে মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে। ওকে, সেই জামিন নিয়ে তারেক রহমান মোহাম্মদের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের জামিন নিয়ে উনি বিদেশ গিয়েছিলেন এবং তাকে স্বাস্থ্যগত চিকিৎসার জন্য জামিন দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি, আপিল ডিভিশন আমি যাচ্ছি। জি, আর পাশাপাশি বেগম খালেদা বিদেশ জানে নেই, কম্প্রোমাইজের পাশ হইতে পারে না। এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু সেনাবাহিনী বা আর্মি প্যাক্ট গভর্নমেন্টের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যারোল নিয়ে উনি দেশে বাড়ি গেছেন। আপনি যদি যখন প্রসঙ্গটি তুললেন, আমি একটু একাডেমিক জানতে চাই, জনাব তারেক রহমান কি এখনো স্বাস্থ্যগত গ্রাউন্ডেই জামিনে আছেন? মানে উনার মানে লিগ্যাল স্ট্যাটাসটা কি এখন? তারপর তো নতুন মামলা হয়েছে, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। না মানে এখন উনি কি পরবর্তী পর্যায়ে আমি কথাটা ফলো করেন, পরবর্তী আরো মামলা হয়েছে এবং ওনার বেশি সে সময় বেশি মামলা স্থগিত আছে। পরবর্তী নতুন মামলা হয়েছে, দুই একটা মামলা ওয়ারেন্ট ইস্যু আছে, ওয়ারেন্ট ইস্যু করা আছে। উনি কি চিকিৎসা নেওয়ার জন্য এখনো তাহলে বিদেশে অবস্থান করছেন? উনি চিকিৎসার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায় নিয়ে আর নির্দেশে উনি দেশের বাইরে গেছেন। আর যেটা বলতে চাচ্ছেন, আমি মানে প্রধানমন্ত্রীর বক্তব্যটা উনি আসলে উনি খুব মাঝে মধ্যে উনি খুব সত্য কথা বলেন। আপনি যদি বিএনপির ভিতরে বাইরে ষড়যন্ত্রটা বলতেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে সমরেজাল করিম বলেছেন, আপনি যদি বিএনপির ভিতরে বাইরে ষড়যন্ত্রের কথা বলতেন। আমরা একটা বিরতি নিয়ে আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা শুনবো যে বিএনপির ভিতরে বাইরে ষড়যন্ত্রের কথা বলছেন সমরেজাল করিম বলেছেন, আপনি যদি বিএনপির ভিতরে বাইরে ষড়যন্ত্রের কথা বলতেন। আমরা একটা বিরতি নিয়ে আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা শুনবো যে বিএনপির ভিতরে বাইরে ষড়যন্ত্রের কথা বলছেন, ষড়যন্ত্রকারীরা এখন পর্যন্ত কতটা সফল হচ্ছে এবং বাজারে কিছু রিউমার প্রচলিত আছে যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে অনেকেই সরকারের সাথে হাত মেলাতে চাচ্ছেন, হাত মিলিয়েছেন, কেউ কেউ এরকম করছেন এবং সেই ষড়যন্ত্রের কথা খোদ মুখপাত্র আজকে বলেছেন। আপনি যদি একটু বলতেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে, বেড়েছে মাহমুদুল খোকন। আপনার কাছে প্রশ্ন ছিল যে বিএনপির ভেতরে বাইরে ষড়যন্ত্রের বিষয়ে আপনি বলবেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর করা সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে আপনি একটি মন্তব্য করতে চাইছিলেন। খুব দ্রুত যদি শেষ করেন, আমরা একদম শেষ পড়বে। এটা আসলে আপনার বিএনপির ষড়যন্ত্র বোধ হয়েছে, এটা সরকারের তো কোনো অস্তিত্ব নেই, অবস্থান নাই, জনসমর্থন নাই। এখন সরকার চেষ্টা করতেছে যে, যেটা সামরিক সরকার চেষ্টা করেছিল বিভিন্ন সময়, রাজশাহী সাহেব চেষ্টা করেছিল যে কোন রাজনৈতিক দলের মধ্যে কোনো কিছু করা যায় কিনা, কিন্তু কোনো লাভ নাই। এখন নৌকা ডুবে গেছে, ডুবন্ত অবস্থাতে। গত 6 মাসে 5% ভোটে তারা নির্বাচিত হয়েছিল, 5% বাড়াইতে পারে না, 8% 9% জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দিন দিন কমতেছে।
এখানে কেউ যাবেও না, যত ষড়যন্ত্র করুক। ওইটাই বুঝেছে তো রিজভী আহমেদ, যে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। এই আর যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা আসলে কিন্তু এটা একটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নাই। উনি আসলে দলের মধ্যে দেখছে আস্থা রাখতে পারছেন না মনে হয়, এই জন্যই বলছেন যে তিনি ছাড়া সকলকে কিনে দেওয়া আওয়ামী লীগের। আসলে সরকার চালাচ্ছে কি আওয়ামী লীগের? আওয়ামী লীগের বেশিরভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় হইতে আরম্ভ করে তথ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বড় বড় মন্ত্রণালয় বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের কোনো লোক না। ইভেন কি সুদর্শন গুপ্ত কিন্তু আওয়ামী লীগের লোক না। বেশিরভাগই দলছুট বা অন্য দলের প্রতিনিধিত্ব করছে এখানে সরকারের মধ্যে। আসলে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাদের উপর আস্থা রাখতে পারছেন না। যেন তোফায়েল আহমেদ আওয়ামী লীগ অত্যন্ত প্রবীণ নেতা, সেই হিসেবে না তোফায়েল আহমেদ সাহেবকে দেখেন রিসেন্টলি মন্ত্রী করেছে, আর অনেকে রিসেন্টলি মন্ত্রী, ওবায়দুল কাদের সাহেব রিসেন্টলি মন্ত্রী করেছে, আস্থা রাখতে পারছেন না। এটা আসলে সরকারের যে জনসমর্থন না থাকলে এবং হতাশ হলে আপনার ভালো ভালো যারা আওয়ামী লীগ নিবেদিত দীর্ঘদিন যারা আওয়ামী লীগকে ধরে রাখছিল তারা কিন্তু আজকে অনেক নিগৃহীত, অনেক দূরে সরে গেছে, আওয়ামী লীগ ডিপেন্ড করে না এবং তারা সাংগঠনিকভাবে অ্যাক্টিভ না। নব্য আওয়ামী লীগ, ডিজিটাল আওয়ামী লীগের নেতারাই এখন কিন্তু আওয়ামী লীগ চালাচ্ছে। প্রধানমন্ত্রী এই জন্যই হয়তো হতাশা ব্যক্ত করেছেন। দেখেন আজকে আওয়ামী লীগের কিন্তু সাংগঠনিক এত দুর্বলতা, শরীর উদ্যানের প্রতিষ্ঠাবার্ষিকী মিটিংয়ে এত নেতা যাওয়ার পরে কিন্তু যা লোক নেতা আছে এরাই হলো লোক হয় না এবং লোক অর্গানাইজ করে সরকারের। আর যেটা হলে আজ দেখেন অপূর্ব মিল, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর পিতা যিনি দেশের স্বাধীনতা সংগ্রামে যার রাজনীতির নেতৃত্বে জনগণকে একত্রিত করেছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান, উনিও কিন্তু এটা প্রচলন আছে একটা কথা, উনি একবার হতাশে বলছিলেন সারা দেশে অন্য দেশে মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এখন এটা দুইজনের কথার মধ্যে মিল আছে। কিন্তু জনাব সমর রেজাউল করিম, আপনার কাছে শেষ কথা শুনবো যে আসলে দলের মধ্যেই, দুটি বড় দলের মধ্যেই আমরা কিন্তু আস্থা অনাস্থার ব্যাপারটি ভেতরে বাইরে আসলে সব জায়গায় দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে একটি আস্থার সংকট নাকি আমাদের একটি গণতন্ত্র রাজনীতি সবকিছু মিলিয়ে একটি সংকটের মধ্যে? আমি আওয়ামী লীগকে খুব কাছের থেকে যেটা দেখি, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ একটি বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের মধ্য দিয়ে সৃষ্টি একটি প্রতিষ্ঠান হিসাবে এখানে আত্মসমালোচনার জায়গা আছে, গণতান্ত্রিক চিন্তা চেতনার আলোচনা করার সুযোগ রয়েছে। সেই জায়গার থেকে সমালোচনার জায়গাটা আওয়ামী লীগ গ্রহণ করতে পারে, যেমন বিএনপি পারে না। বিএনপি না পারার কারণটা হলো পাণ্ডিত্যে, জ্ঞানের গভীরতার, দূরদৃষ্টি, রাজনীতি, লেখাপড়ায় ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো একটা লোকের বইটাকে না পড়েই তাকে ডিগবাজি সহ নেতা নানা রকম অভিযুক্ত করে। আমি তো মওদুদ সাহেবকে সেলিউট করি, তার যতগুলি বই লেখা প্রত্যেকটা বইয়ের ভিতর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখা আছে, বিএনপির বিরুদ্ধে লেখা আছে। তিনি তার ইন্টেলেকচুয়ালিটির সঙ্গে আপনাকে 10 সেকেন্ড সময় দেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ যে লেখাটি লিখেছেন তাতে তিনি আওয়ামী লীগের সমালোচনা করেছেন, বিএনপির সমালোচনা করেছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি ডিগবাজি প্রধান নেতা। আমরা যদি একে খন্দকার আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বইটির কথা চিন্তা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের ভিতর থেকে তাকে অনেক ধরনের কথা বলা হয়েছে। ডিগবাজির কথা বলেননি, একে খন্দকার মুক্তিযুদ্ধকালীন সময় তার পর্যবেক্ষণের কথা বলেছেন। আর বিএনপি নিজস্ব জায়গায় তো নাই, কেউ মুসলিম লীগ, কেউ জামাত, কেউ ভাষা নিরাপ, কেউ ইউপিপি। বিএনপি তো বিভিন্ন ভাবে সুবিধার জন্য একত্রিত হওয়া বিভিন্ন লোকদের একটি ফোরাম। এখান থেকে অনেকে বেরিয়ে গিয়ে ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, বিএনপি কিন্তু আবার তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছেন। স্বৈরাচারের সঙ্গে যারা মিলেছেন তাদেরকে অধিষ্ঠিত করেছেন, বিএনপিকে ভাগ করে দিয়েছেন, তাদের অধিষ্ঠিত করেছেন। আওয়ামী লীগ কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দলের সঙ্গে বিট্রাই করা, দলের ক্ষতি করা অথবা দলের মূল নেতৃত্বকে চ্যালেঞ্জ করাকে কিন্তু আওয়ামী লীগ কখনো ক্ষমা করে নাই। প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করার জন্য আওয়ামী লীগ কিন্তু সেই জায়গাটাকে খুব দৃঢ়তার সঙ্গে ধারণ করেছে। আমার মনে হয় যে সেই সমালোচনা সহ্য করার ক্ষেত্রে দুই দলের মধ্যেই সহনশীলতাটাকে নেওয়ার জন্য মানে আমাদের একদম সময় শেষ। আমি যেটা বলতে যাচ্ছি আসলে আওয়ামী লীগের ইতিহাস, আন্দোলন সংগ্রামের ইতিহাস, 5 জনের নির্বাচন, ভোট বিহীন নির্বাচনের পরে আওয়ামী লীগ আর কোনো তাদের কোনো ঐতিহ্য নাই। আজকে অনির্বাচিত সরকার যত তাড়াতাড়ি নির্বাচন দিবে, জনগণে বাঁচবে, যত তাড়াতাড়ি সরকার সরে যাবে, নিরপেক্ষ সরকার নির্বাচন দিবে, গণতন্ত্র বাঁচবে, দেশ বাঁচবে। কিন্তু খোকন ভাই 5 জানুয়ারি নির্বাচনটি কেন করতে হলো? আজকে যেটা সম্প্রচার নীতিমালা এবং যেটা বিচারিক সবকিছুই কৌশল হলো যে ইমেজ সংকট, আগে বসে নির্বাচন অনেক ধন্যবাদ। আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।